লাইভে কিন্তু আমার ঠিক আছে না, এরকম থাক। ঠিক আছে না? ওকে। আসসালামু আলাইকুম। আসলে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল। আজকে 9টায় লাইভে আসার কথা ছিল, আসলে প্রথম দিন তো আসলে লাইভ সেট আপটা করতে একটু দেরি হয়ে গেল। এই কারণে দুঃখ প্রকাশ করছি। আমরা ইনসেপশন টিম সবাইকে আমাদের এই লাইভ সেশনে আর কি স্বাগত জানাচ্ছি। মানে আমরা দীর্ঘদিন ধরে নানান ধরনের সার্ভিস দিয়ে আসছিলাম, যেমন আমাদের ইনসেপশনে অনেকগুলো বই আছে, আমরা এক্সাম নিয়ে থাকি, আমাদের অনেকগুলো নোটস আছে যেগুলো পাঠকদের নিকট অনেক প্রিয়। তো অনেকেই আমাদেরকে সবসময় বলতেন যে ইনসেপশনের অ্যাপে যদি লাইভ সার্ভিসটা চালু করা যায় সেক্ষেত্রে কেমন হয়। এই কারণে আমরা একঝাঁক তরুণ ইয়াং শিক্ষকদেরকে নিয়ে আমরা এই লাইভ সেশনগুলো পরিচালনা করব। আজকে মাহি এদিকে আসো একটু। হ্যাঁ, মাহি ম্যাথমেটিক্স ক্লাস নেবে, আমাদের ম্যাথমেটিক্সে আরও টিচার থাকবে। তারপর আমাদের শফিউল ভাই, সে ইংলিশে ক্লাস নেবেন, পাশাপাশি আরও থাকবেন। তারপর বাংলার টিচার থাকবে আলাদা, জিকের জন্য আলাদা টিচার থাকবে। তো মোটামুটি সবগুলো মিলিয়ে আমরা একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমাদের লক্ষ্য হলো যে খুবই একটা মিনিমাম পেমেন্ট নিয়ে আপনাদেরকে খুব ভালো একটা সার্ভিস দেওয়া। তো আমরা কী ধরনের সার্ভিসগুলো দিব সেটাই আজকে একটু দেখাবো। আমরা আমাদের ক্লাসগুলো হবে অন্য দেশে একটু ডিফারেন্ট, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কাজ থাকবে, সেই কাজগুলো দেখানোর জন্যই মূলত আজকের এই সেশনটা। আগামীকাল থেকে আমরা ফর্মালি ক্লাস শুরু করব। তো আমরা একটু দেখি আর কি। তো প্রথমেই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমরা বেশ কিছু স্লাইড আজকে আপনাদেরকে দেখাই। যে ধরেন একটা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রিপারেশন নেওয়া শুরু করবে, তার আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রিপারেশনটা কীভাবে শুরু করা উচিত। তো মানচিত্র দিয়ে সাধারণত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা শুরু করা উচিত। অনেকে নানান দিক দিয়ে পড়াশোনা শুরু করে, কিন্তু ঠিকমতো আসলে প্রিপারেশনটা স্টার্ট করতে না পারার কারণে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অগ্রগতিটা ঠিকমতো হয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষার্থী এই মানচিত্রের দিকে তাকিয়ে আছে। শুধু এরকম তাকিয়ে থাকলে হবে না, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় নিতে হবে। আমরা একটু যদি সামনে আগাই, যে দেখেন যে একটা বিশাল একটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি, মানে বিশ্বের মানচিত্র দেখতে পাচ্ছি। এই বিশ্বের মানচিত্র এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে যাচ্ছে। এখানে অনেকগুলো দেশ রয়েছে, তারপর এখানে সাগর রয়েছে, মহাসাগর রয়েছে, দ্বীপ রয়েছে। এই জায়গাটাতেই কত কি ঘটতেছে, রাজনীতি ঘটতেছে, এই জায়গাতে মারামারি, কাটাকাটি, হানাহানি, অনেক কিছু ঘটতেছে। কিন্তু তো এই বিষয়টা দেখা মাত্রই যদি আপনার মাথার মধ্যে না আসে যে আসলে কোন রিজনটাতে কী ঘটতেছে, তাহলে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আসলে ভালো বোঝেন না। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা ভালো বোঝার জন্য সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো বিশ্বের কোন জায়গাটাতে কোন দেশটা রয়েছে সেইটা ভালোভাবে আইডেন্টিফাই করা। তো আমরা একটু দেখি যে আমাদের প্রেজেন্টেশনগুলো কেমন হবে। দেখেন, আমরা বিশ্ব পরিস্থিতির আজকে একটা বিষয় দেখাবো। এটা আমরা জানি যে পৃথিবীর মানচিত্র। এই পৃথিবীর মানচিত্রের মধ্যে এই যে মার্ক করা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটার নাম হলো এশিয়া মহাদেশ। তো আমরা সকলেই জানি যে 7টা মহাদেশ নিয়ে আমাদের এই পৃথিবীটা গঠিত। এই এশিয়া মহাদেশের উপরে যে ইয়েলো মার্ক করা যে এরিয়াটা, এটার নাম হলো ইউরোপ মহাদেশ। ঠিক ইউরোপ মহাদেশের একদমই নিচে যে রিজনটা, এই রিজনটার নাম হলো আফ্রিকা মহাদেশ। আর এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, আটলান্টিক মহাসাগর, মানে আটলান্টিকের এ পারটা একটা অংশ আর এ পারটা আর একটা অংশ। এই অংশে আমরা দেখলাম ইউরোপ মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ। আর এই অংশটাতে আমরা দেখতে পাবো মানে সারা দুনিয়াটাকে যারা আজকে দাদাগিরি দেখাচ্ছে, উত্তর আমেরিকা,
আর এই নিচে যে অংশটা, এই অংশটার নাম হলো দক্ষিণ আমেরিকা। এছাড়াও আরও দুটো মহাদেশ রয়েছে, দেখেন খেয়াল করেন যে এই যে অংশটা, এটার নাম হলো ওশেনিয়া মহাদেশ। আর একদম নিচের দিকে যে মহাদেশটা, এই মহাদেশটার নাম হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। তো এই 7টা মহাদেশ নিয়ে এই পৃথিবীটা আমাদের পরিচালিত হচ্ছে। আর এই যে ফাঁকা জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাগুলো হলো মূলত পানি 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 পানি। আমরা এই পৃথিবীর প্রায় 71 ভাগের মতো পানি, আর মাত্র 29% এরিয়া হলো এই 7টা মহাদেশ নিয়ে গঠিত। তো আমরা আজকে এশিয়া মহাদেশটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব, এশিয়া মহাদেশটা আসলে কোথায় কি রয়েছে। তো দেখেন, যেটা একটা 3D পিকচার, এটা একটা 3D পিকচার যে এশিয়া মহাদেশটা আসলে কেমন। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এশিয়া মহাদেশটা কীরকম। আর এই এশিয়া মহাদেশের মধ্যে যে রিজনগুলো রয়েছে, সেই রিজনগুলো হলো এই রিজনগুলো, যেমন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া। তো এই রিজনগুলোর মধ্যে অনেকগুলো দেশ রয়েছে, যেমন দক্ষিণ এশিয়ার মধ্যে 8টা দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে 11টা দেশ, দূরপ্রাচ্যের মধ্যে 6টা দেশ, মধ্যপ্রাচ্যের মধ্যে 15টা দেশ এবং মধ্য এশিয়ার মধ্যে 6টা দেশ। তো এইভাবে কিন্তু নাম্বার জানলে হবে না, জানতে হবে এই দেশগুলোর নাম আসলে এক্স্যাক্টলি কী। শুধু দেশগুলোর নাম না, পাশাপাশি সেই দেশগুলো কোনটার পাশে কোনটা অবস্থিত সেইটাও কিন্তু আপনাকে জানতে হবে। যদি আপনি সেই বিষয়টা দেশটার নাম শোনা মাত্রই বলে দিতে পারেন, তাহলে আপনার ইন্টারন্যাশনাল প্রিপারেশনটা নেওয়া সার্থক হবে। ধরেন আপনাকে যদি বলা হয় যে লেবাননের একটা দেশের নাম, তো লেবাননের নাম শুনলেই সেই লেবাননের হিজবুল্লাহর কথা আপনার মাথায় আসতে হবে। আপনি যদি প্যালেস্টাইনের নাম শোনেন, নাম শোনা মাত্রই আপনার সেই হামাসের নাম মাথায় আসতে হবে। তো আমরা একটু সামনে আগাই। দেখেন যে এই যে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশের অঞ্চলগুলো আমরা আজকে জানবো আর কি। তো এশিয়া মহাদেশের সর্বপ্রথম যে রিজনটা জানতে হয়, সেইটাকে বলা হয় যে দক্ষিণ এশিয়া। আমরা যদি মানচিত্র তো এইভাবে কল্পনা করা হয়, এই যে এখান থেকে নিচের দিকে আসলে উপরেরটা হয় মানচিত্রের নর্থ, নিচে হয় সাউথ, এদিকে হয় ইস্ট আর ওয়েস্ট। তো এই যে নিচ বরাবর যে অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া। তো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, সেই দেশগুলো আমরা কীভাবে মনে রাখবো, সে মনে রাখার একটা টেকনিক আমরা শিখতে পারি আর কি। দেখেন যে একটা রাজনৈতিক দল আছে বিএনপি। তো বিএনপির জন্য এমবিএ ডিগ্রিটা তৈরি করা হয়েছে, এমবিএ ইজ ফর বিএনপি। এই টেকনিকটার মাধ্যমে আপনি দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলোর নাম মনে রাখতে পারছেন। তো দক্ষিণ এশিয়ার দেশগুলো হলো কোনগুলো? এই যে এম ফর মালদ্বীপ, তারপর বি ফর বাংলাদেশ, তারপর এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া বা ভারত, এস ফর শ্রীলঙ্কা ইস, আর বি ফর ভুটান, এন ফর নেপাল, আর পি ফর পাকিস্তান। তার মানে এই বাক্যটার মাধ্যমে আপনি দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের নাম মনে রাখতে পারছেন। আর এর পাশাপাশি আপনি সবসময় মনে রাখবেন, যখনই একটা দেশের নাম জানবেন, 3টা জিনিস আপনাকে সাথে সাথে হিট করতে হবে মাথায়, যে 3টা জিনিস জানতে হবে। সেটা কি? একটা হলো রাজধানী, একটা মুদ্রা, আর একটা হলো ভাষা। মুদ্রা এবং ভাষার কিছু শর্টকাট টেকনিক আছে, সেটা আমরা কোনো একটা ক্লাসে দেখাবো। আর এই রাজধানীর ক্ষেত্রে আমি বলবো যে রাজধানীর নামগুলো মুখস্থ করে ফেলবেন। সবেমাত্র মানে সব মিলে তো 193টা দেশ। তো 193 দেশ আপনি টার্গেট নেন, প্রতিদিন আপনি 10টা করে বা 15টা করে মুখস্থ করবেন। তো মোটামুটি দেখবেন যে 15-20 দিনের মধ্যে সবগুলো দেশের রাজধানীর নাম আপনার নখদর্মে চলে আসছে। এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। অনেক পরীক্ষায় দেখবেন যে অমুক দেশের রাজধানীর নাম কি, তো এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রাইমারি পরীক্ষায় প্রায় আমরা আসতে দেখি যে ফিনল্যান্ডের রাজধানীর নাম কি বা সুইডেনের রাজধানীর নাম কি। তো আপনি 193টা দেশের নাম যদি রাজধানীর নামটা মুখস্থ করে ফেলতে পারেন, একটা বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে। তো এটা অবশ্যই শর্টকাট টেকনিকের দিকে যাবেন না, এই ক্ষেত্রে আপনি এই দেশগুলোর অবশ্যই রাজধানীর নামগুলো মুখস্থ করে ফেলবেন। এবার আমরা একটু সামনে আগাই। এই যে দেখেন, আমরা এই রিজনটা তো শিখে ফেললাম, এই রিজনটার নাম হলো দক্ষিণ এশিয়া। এবার যে রিজনটা আমরা শিখব, এই রিজনটার নাম হলো দক্ষিণ পূর্ব এশিয়া। তো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এগুলো, যেমন মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, তারপর ব্রুনাই, এই দেশগুলো আর কি।
মোট এখানে 11টা দেশ রয়েছে। এই 11টা দেশের মধ্যে 10টা দেশ একটা সংস্থার সদস্য। এই সংস্থাটার নাম হলো আসিয়ান। আর একটা দেশ এই সংস্থার সদস্য নয়, সে দেশটার নাম হলো পূর্ব তিমুর। তো এই যে 10টা দেশ, এই 10টা দেশের নাম আমরা মনে রাখতে পারছি একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে। আমরা দেখি সেটা একটু। এই যে খেয়াল করেন, এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না, এই যে বাক্যটা, এই বাক্যটার মাধ্যমে আপনি এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে 10টি দেশ রয়েছে, এই 10টি দেশের 11টি দেশ এবং আসিয়ানের সদস্য 10টি দেশ, সেগুলোর নাম আপনি মনে রাখতে পারছেন। তো এম ফর হলো মিয়ানমার, টি তারপর টি ফর থাইল্যান্ড, ভি ফর ভিয়েতনাম, এফ ফর ফিলিপাইন, আই ফর ইন্দোনেশিয়া, এল ফর লাওস, এম ফর মালয়েশিয়া, বি ফর ব্রুনাই, সি ফর ক্যাম্বোডিয়া এবং এস ফর সিঙ্গাপুর। এখানে 10টা দেশ, পাশাপাশি আর একটা দেশ রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, সেটা হলো পূর্ব তিমুর। তাহলে এই 11টা দেশ হলো দক্ষিণ পূর্ব এশিয়া। তা আমরা দক্ষিণ এশিয়ার 11টা দেশ, 8টা দেশের নাম শিখলাম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশের নাম শিখলাম। তো মোটামুটি 19টা দেশের নাম আমাদের কিন্তু শেখা হয়ে গেল। এখন আমরা আরেকটু সামনে আগাই। দেখেন এই যে রিজনটা, এই রিজনটা বলা হয় দূরপ্রাচ্য, দূরপ্রাচ্যের দেশ। এটা হলো মঙ্গোলিয়া, চেঙ্গিস খানের দেশ। তারপর চীনা, তারপর নর্থ কোরিয়া, কিম কাকার দেশ কিম জং উন, তারপর সাউথ কোরিয়া, তারপর জাপান, তাইওয়ান। এই 6টা দেশ এই দূরপ্রাচ্যের দেশ। এই দূরপ্রাচ্যের দেশগুলো আপনারা মনে রাখতে পারেন যে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে। সেই টেকনিকটা হলো যে কোরিও চিতা মজা লাগে, কোরিও চিতা মজা লাগে। তো কোরিও ফর উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, কোরিও চিতা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। চিতার চি ফর চীন, তারপর তাইওয়ান। মজা, মজার ম ফর মঙ্গোলিয়া আর জা ফর জাপান। তাহলে কোরিও চিতা মজা লাগে, এই বাক্যটার মাধ্যমে আমরা দূরপ্রাচ্যের দেশগুলোর নাম মনে রাখতে পারছি। তো আমাদের দেশের নাম দক্ষিণ এশিয়ার 8টা দেশ শিখলাম, দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি এবং দূরপ্রাচ্যের 6টি। তো মোটামুটি আমাদের 25টা দেশ সম্পর্কে জানা হলো। এবার আমরা আরেকটু সামনে আগাবো। তবে এখানে আবার একটা কথা বলে রাখি যে যখনই দেশের নামগুলো আমরা জানবো, অবশ্যই সেই দেশের রাজধানী, মুদ্রার নাম এবং ভাষার নাম আমাদেরকে শিখে ফেলতে হবে। মুদ্রার নাম এবং ভাষার নামের যে ট্রিকটা রয়েছে বা কৌশলে মনে রাখার যে সিস্টেমটা আছে, সেটা আমরা শেখাবো। কিন্তু রাজধানীর নামগুলো আমরা বারবার বলছি যে মুখস্থ করবেন। পাশাপাশি এই দেশগুলোর উপনিবেশগুলো পড়বেন। পরীক্ষায় কিন্তু উপনিবেশগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আচ্ছা, তো আমরা 3টা রিজন সম্পর্কে জানা হয়ে গেল। একটা হলো দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং দূরপ্রাচ্য। এখন আমরা যদি আরেকটা রিজন সম্পর্কে জানার চেষ্টা করি, এই রিজনটার নাম হলো মধ্যপ্রাচ্য। যত গ্যাঞ্জাম পৃথিবীতে এখন হচ্ছে সব কিছু কিন্তু এই জায়গাটাতে কেন্দ্র করে। অর্থাৎ এখানে যেমন বিভিন্ন সমসাময়িক ব্যাপার নিয়েও জড়িত ঘটনা রয়েছে, আবার ঐতিহাসিক ব্যাপারও রয়েছে। যেমন খ্রিস্টান, ইহুদি, মুসলমান 3টা ধর্মেরই গুরুত্বপূর্ণ একটা পবিত্র স্থান রয়েছে জেরুজালেমে। তারপর এখানে হিউজ পরিমাণ তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। তো নানান কারণে এই জায়গাটাতে সবসময় একটা ঝামেলা লেগেই থাকে। তো এই কারণে মধ্যপ্রাচ্যটা সবসময় ইম্পর্টেন্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নামও যেমন জানতে হবে, কোন দেশটার পাশে কোন দেশ সেইটাও জানতে হবে, পাশাপাশি প্রত্যেকটা দেশের রাজধানীর নামও জানতে হবে এবং সেখানে বিভিন্ন যে সশস্ত্র গ্রুপগুলো রয়েছে সেই সশস্ত্র গ্রুপগুলোও মাথায় নিতে হবে। সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আজকে আমরা আপাতত এই অঞ্চলে কোন কোন দেশগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি। তো এইখানে মূলত 14টা দেশ রয়েছে এই মধ্যপ্রাচ্যে। কেউ কেউ বলে যে 15টা দেশ, তারা এই তুরস্ককে সংযুক্ত করে। তা আমরা তুরস্ককে ইউরোপের মধ্যে পড়ে ফেলবো। তো তুরস্ক বাদ দিয়ে এই 14টা দেশ সম্পর্কে আমরা এখানে জানবো আর কি। তো তাহলে এই 14টা দেশ কোনটা? তো একটা দেশ আমরা জানি, একটা সংস্থার নাম আমরা জানি যে জিসিসি, মানে উপসাগরীয় যে সংস্থাগুলো আছে
উপসাগরীয় দেশগুলো রয়েছে, সেটা মিলে এই সংস্থাটা গঠিত হয়েছে। তো এই সংস্থাটার সদস্যগুলো মনে রাখতে পারেন এই বাক্যটার মাধ্যমে, যে কাকু সৌদিতে জব করে, কাকু সৌদিতে জব করে। এই কাকুর কাফার হলো কাতার, কুফর হলো কুয়েত, তারপরে সৌদিতে বলতে সৌদি আরব, তারপর জবের জে ফর জয়েন্ট আরব আমিরাত, আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত, তারপর ও ফর ওমান এবং বি ফর হলো বাহরাইন। তো এই 6টা দেশ কেমন সদস্য হলো এই জিসির সদস্য। আর বাকি থাকলো 8টা দেশ। এই 8টা দেশ মনে রাখতে পারে এই ছোট্ট লাইনটার মাধ্যমে। এটা হলো ইসরাফিল জর্দানে। ইসরাফিল জর্দানে বলতে এই ইসরা, শুরুতে ইসরা দিয়ে বেশ কিছু দেশের নাম মনে রাখতে পারেন, 5টা দেশের নাম মনে রাখতে পারেন। যে ইসরা, দিয়ে ইসরায়েল, ইয়েমেন, ইরাক, ইরান, আর ইসরা, আর আরেকটা হলো এই যে সিরিয়া। আর ইসরাফিল, ফিলতে ফ দিয়ে ফিলিস্তিন, আর ল দিয়ে হলো লেবানন। ইসরাফিল জর্দানে, এই যে জর্দান। তাহলে এই মোট হলো 8টা দেশ। তাহলে ইসরাফিল জর্দানে এবং কাকু সৌদিতে জব করে, এর মাধ্যমে আমরা আরও 14টা দেশের নাম মনে রাখতে পারছি। তাহলে 14, তারপর দক্ষিণ এশিয়ার 8টি, দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি এবং দূরপ্রাচ্যের 6টি। তো মোটামুটি আমাদের এখান থেকে কতগুলো দেশের নাম জানা হলো? 25 আর 33, 39টা দেশের নাম এখান থেকে জানা হয়ে গেল। তো এখন আমরা আরেকটু সামনে আগাই, তো তাহলে দেখতে পাবো যে এই 4টা রিজন সম্পর্কে আমার জানা কিন্তু হয়ে গেছে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, আর এই যে রিজনটা, এই রিজনটার নাম হলো মধ্যপ্রাচ্য। বাদ থাকলো আরেকটা রিজন, তো সেই রিজনটা সম্পর্কে আমরা এখন জানবো। এইটার নাম হলো মধ্য এশিয়া। এই মধ্য এশিয়ার দেশগুলো হলো এই যে উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান। এই 6টা দেশ। এই 6টা দেশ হলো এই অঞ্চলে। আর কাজাখস্তান। তো এই দেশগুলোর নাম আমরা মনে রাখতে পারি এই বাক্যটার মাধ্যমে, যে কাকি মানে চাচি মানে চাচার স্ত্রী, কাকার স্ত্রী। কাকি উজবেকিস্তানে আতা খায়। আতা একটা ফল, আতা খায়। তো কাকি, কাফর কাজাখস্তান, কি ফর হলো কিরগিস্তান, উজবেকিস্তান, তারপর আতা, তারপর এখানে উজবেকিস্তানের এখানের মধ্যে উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান, আর আতার আ ফর আজারবাইজান, আর তা ফর তাজিকিস্তান। তো এর মাধ্যমে আমরা এই 6টা দেশের নাম মনে রাখতে পারছি। তো অবশ্যই সেক্ষেত্রে আপনি এই রাজধানীর নাম, মুদ্রার নাম, ভাষার নাম শিখে ফেলবেন। আর এই দেশগুলো কোনটার পাশে কোনটা সেটা অবশ্যই ম্যাপ দেখে আমরা যেভাবে দেখাইলাম সেভাবে আপনাদেরকে শিখে ফেলতে হবে। তো এই হলো মোটামুটি এশিয়া মহাদেশের যে দেশগুলো, সেই দেশগুলো সম্পর্কে আলোচনা। আমরা পর্যায়ক্রমে অন্যান্য যে সকল দেশ রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কোন জিনিসগুলো পরীক্ষা আসে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আজকে তো আমাদের প্রথম দিনের ক্লাস, আজকে আমরা লম্বা সময় লাইভে থাকার জন্য আসিনি, আমরা কিছু ডেমো দেখাবো। আমরা এখন একটু ইংলিশের ক্লাস দেবো আর কি, ইংলিশের ক্লাসের একটু ডেমো পরিচালনা করবেন আমাদের শফিউল ভাই। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। তো আমরা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। আমরা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনাদের আলোচনা করাবো, যাতে করে বেশি নয় অল্প পড়েই যেন সম্পূর্ণ আমরা কমন পেতে পারি। ওকে, ঠিক আছে, আপনি শুরু করেন। তো আমরা শুরু করি। আপনাদের খাতা কলম থাকলে অবশ্যই রাইট ডাউন করার চেষ্টা করবেন। চলুন আমরা দেখি। তো প্রিয় শিক্ষার্থী, খুব শর্টকাটে এবং চমৎকারভাবে আমরা নাউন চিনব। একটা বাক্য থেকে আমরা কিভাবে নাউন বের করতে পারি সেই টেকনিক আমরা দেখব। সুপার টেকনিকটি হচ্ছে যে প্যাডের পর নাউন এবং নাউন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের অবস্থান। অর্থাৎ প্যাড যদি কোথাও আমরা পাই তাহলে তারপরে কি হবে? নাউন বসবে। প্যাড বলতে এখন কি আমাদের সেই বিষয়টাই বুঝতে হবে। প্যাড বলতে এখানে মনে রাখবেন যে পি ফর প্রেপোজিশন, আবার পি ফর পসেসিভ, আবার এ ফর আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, এবং ডি ফর আমরা দেখব যে ডিটারমিনার। তার মানে প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার
এরপরে যখনই আমরা একটি মাত্র শব্দ পাবো সেটি অবশ্যই নাউন হবে। সেটা কেমন হবে আমরা আরেকটু বলছি, যে নাউন শুধুই হবে না, এখানে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব যদি প্যাডের পরে শুধু একটি ওয়ার্ড থাকে তাহলে নাউন হবে, আর যদি দুইটি ওয়ার্ড আমরা পাই তাহলে শেষের শব্দটি নাউন হবে, তার আগেরটি অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আবার যদি আমরা দেখি এই প্যাডের পর অর্থাৎ প্রেপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের পরে যদি আমরা তিনটি ওয়ার্ড পাই তাহলে সর্বশেষ শব্দটি থাকবে নাউন, তার আগেরটি থাকবে অ্যাডজেক্টিভ এবং তার আগেরটি থাকবে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। তো আমরা চলুন যে কোশ্চেনের মাধ্যমে, বিগত সালে আসা কোশ্চেনের মাধ্যমে আমরা জিনিসটাকে আরো জাস্টিফাই করব। ওকে, তো এখানে আমরা কোশ্চেনগুলো দেখব। কোশ্চেনগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোন শব্দটি কি, এটা আমরা খেয়াল করবো। এখানে দেখেন কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো প্রিয় শিক্ষার্থী দেখেন এখানে বলা হলো দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে বলা হলো, আমরা আগেই বললাম যে প্যাডের পরে একটি শব্দ থাকলে নাউন হবে। এখানে দেখেন প্যাড বলতে আমরা জানি প্রিপোজিশন আছে প্রথমে, তো এখানে দেখেন প্রিপোজিশন আছে। আচ্ছা, এখানে প্রিপোজিশন আছে, তারপরে দেখেন যেহেতু দুইটি শব্দ আসছে তার মানে শেষের যে ওয়ার্ডটি আছে এইটা আমাদের নাউন হবে, আর পূর্বে যে শব্দটি আছে এই ইংলিশ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। আবার বলছি দেখেন খেয়াল করবেন, আরো এখানে আরেকটি টিপস আপনাদের দিচ্ছি, যদি কখনো দেখেন একাধিক নাউন পাশাপাশি বসে তাহলে শেষের নাউনটি কিন্তু সবসময় নাউনেই থাকবে, তার পূর্বের নাউনগুলো কিন্তু দেখা যায় যে অ্যাডজেক্টিভ হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে ইংলিশেও আমরা নাউন হিসেবে জানি, আবার ল্যাঙ্গুয়েজকেও কিন্তু আমরা নাউন হিসেবে জানি। তাহলে সেক্ষেত্রে শেষের যে ল্যাঙ্গুয়েজ আছে এটা হচ্ছে নাউন, আর পূর্বে যে ইংলিশ আছে এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে যাচ্ছে ল্যাঙ্গুয়েজটি কোন পার্টস অফ স্পিচ, অতএব এখানে ল্যাঙ্গুয়েজটি হচ্ছে নাউন। আশা করি বুঝতে পারছেন। তো তারপরের প্রশ্ন আমরা এখন দেখব, এরপরে আমরা দেখব যে সাফিক্স বা প্রেফিক্সের মাধ্যমে আমরা কিভাবে নাউন চিনতে পারি। এক্ষেত্রে আরেকটি কথা মনে রাখেন যে অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে যখন নাউন ফরমেট হয় তখন সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, সেই নাউনটাকে তখন আমরা বুঝবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলছি যে অন্যান্য পার্টস অফ স্পিচ থেকে যদি সাফিক্স যুক্ত করে নাউন হয় তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আবার নাউন থেকে যদি কখনো নাউন যুক্ত হয় বা নাউন গঠিত হয় সেক্ষেত্রেও আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই সাফিক্সগুলো কি কি আছে আমরা এক নজরে খেয়াল করব, যে এই নিচে আমরা দেখলে বুঝতে পারবো যে সাফিক্সগুলো কি কি। ধরেন যে কোনো শব্দের সাথে যদি আমরা কি কি পাই, এখানে খেয়াল করেন, আমরা যদি দেখি এ জিই, এ এল, এ এন সিই, এন সিই, সিওয়াই, ডিওএম, ইই, এইচ ও ও ডি, আইএসএম, এমইএনটি, এমওএনওয়াই, এরপরে দেখেন নেস, সন, এসআইওএন, তারপরে ইআর, আর ওয়াই, টিওয়াই, টিওএইচ অথবা ওয়ার। যখন এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের সাথে আমরা পাবো সেই ওয়ার্ডটি কোনো কথা নাই সেটা অবশ্যই নাউন হবে। আশা করি বুঝতে পারছেন। আবার বলছি এই যে সাফিক্সগুলো আছে সেই সাফিক্সগুলো কি কি, এ জি, এ এল, এনস, এ এন সিই, সিই, সিওয়াই, ডিওএম, ইই, এইচ ও ও ডি, এ আইএসএম, এমইএনটি, এমওএনওয়াই, এনইএসএস, টিআইওএন, এসআইওএন, ইআর, আরওয়াই, টিওয়াই, টিএইচ, ওআর। এই সাফিক্সগুলো যখন আমরা কোনো বাক্যে পাবো
বা কোনো ওয়ার্ডে পাবো, সেই ওয়ার্ডটি চোখ বন্ধ করে আপনারা আনসার করবেন, নাউন হবে। আর নাউনের ক্লাসিফিকেশন যখন আমরা বুঝবো, যে নাউনের ক্লাসিফিকেশনে যদি এগুলো আমরা পাই, তাহলে সেটা অবশ্যই আমরা কি পাবো, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করব। ওকে, তাহলে এখানে দেখেন ম্যারিজ, এজিই আছে, এরপরে ভিলেজ, এরপরে ব্যাগেজ, এরপরে এল থাকলে কি হবে, রিমুভাল, এল আছে, রিফিউজাল, এই রিফিউজাল প্রশ্ন অনেকবার আসছে, অ্যারাইভাল, বুঝতে পারছেন কিনা? এভাবে ঠিক আমরা অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা খুব সহজে বুঝতে পারবো। আবার দেখেন এএনসিই থাকলে কি হয়, অ্যাসুরেন্স, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স কিন্তু আবার অ্যাসুরেন্স, অ্যাকসেপ্টেন্স এগুলো কিন্তু স্পেলিং হিসেবে কিন্তু পরীক্ষায় আবার আসে, প্রাইমারিতে কিন্তু আসছে, রেলিয়েন্সও আসছে প্রাইমারিতে। এরপরে সিই থাকলে কি হয়, অ্যাডভাইস, এরপরে সিওয়াই থাকলে দেখেন ফ্রিকোয়েন্সি, এজেন্সি, বুঝতে পারছেন কিনা? তো তাহলে আমরা বুঝলাম যে সাফিক্সের মাধ্যমেও আমরা নাউন চিনতে পারি। এর আগে আমরা বুঝতে পারলাম যে প্যাডের মাধ্যমে আমরা নাউন চিনতে পারবো, আবার সাফিক্সের মাধ্যমেও কিন্তু আমরা নাউন চিনতে পাই। ওকে, আমরা এখানে যারা লাইভে আমাদের সাথে সংযুক্ত আছেন, আসলে আমাদের একটা বই আছে 152 গ্রামাটিক্যাল রুলস ফর কম্পিটিটিভ এক্সামস। তো এই বইটা থেকে আমাদের 152টা রুল দিয়ে আমরা এই বইটা তৈরি করছি। মানে মূলত বিসিএস পরীক্ষায়, দশম বিসিএস থেকে 46তম বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা প্রথমে টাইপ করি। টাইপ করার পর সেগুলো যেটা যে রুলের আওতায় পড়ে সেই রুলের আওতায় আমরা ফেলাই দিই। তারপর সেগুলোকে আমরা কাউন্ট করি। কাউন্ট করার পর দেখি যে মোটামুটি 152টা রুল হয়। এই কারণে আমরা বইটার নাম দিয়েছি 152 গ্রামাটিক্যাল রুলস ফর কম্পিটিটিভ এক্সামস। তো এই বইটার সাথে আমরা আরও প্রশ্ন আপডেট করছি। এই বইটার 152টা রুলের আওতায় প্রায় 10,000-এর মতো প্রশ্ন আমাদের আপডেট হয়ে গেছে। তা আমরা আমাদের যে ইংলিশের যারা ক্লাস নেবেন, আমাদের অনেক টিচার থাকবেন, তো তারা সকল টিচার মিলে আমাদের এই 10,000 রুলস, আমরা ইংলিশের এই 10,000 কোশ্চেন্স 152টা রুলের আওতায় সবগুলো আমরা সলভ করে দেব। আমাদের ধারণা যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে 15 থেকে 17টা প্রশ্ন এবং প্রাইমারি পরীক্ষায় 100% কমন করবে ইনশাল্লাহ। তো আমাদের যে প্রাইমারি পরীক্ষার জন্য সবগুলো ক্লাস লাইভ হবে এবং পাশাপাশি আমাদের তো অ্যাপের মধ্যে সমৃদ্ধ নোট রয়েছে, সেগুলো আপনারা নিতে পারবেন। আর আমাদের সিস্টেমটা হলো এরকম যে একটা পেমেন্টে আপনার সকল ধরনের সুবিধা পাবেন। যে আপনি যদি প্রাইমারি পরীক্ষার জন্য ভর্তি হন, তাহলে আপনি বিসিএসের সার্ভিসটাও পাবেন, আপনি ব্যাংকের সার্ভিসও পাবেন, আপনি নিবন্ধনের সার্ভিসটাও পাবেন। তা আমরা সিস্টেমটা করছি এরকম যে 1,000 টাকা আমাদের ফি। তো এই 1,000 টাকার মধ্যে আমরা সকল ধরনের সার্ভিসটা দেবো আর কি 1,000 টাকার মধ্যে, অর্থাৎ আজীবন অ্যাক্সেস। তো ধরেন আমাদের এটা শেষে আবার 47তম লিখিত পরীক্ষার জন্য নোট দিব, আমাদের ক্লাস হবে, এক্সাম হবে, তারপর 48তম প্রিলিমিনারি হবে। যারা আমাদের 1,000 টাকা পে করবে তারা সকলে কিন্তু সবগুলো কোর্সে সংযুক্ত হতে পারবে। তো আমরা এখন একটু আমাদের অ্যাপের মধ্যে কীভাবে এক্সামটা দিবেন আপনারা সেই জিনিসগুলো আমরা দেখাবো। অনেকে বোঝেন না, এই কারণে আমরা একটু বোঝাই দিই যে অ্যাপে লোকজন বলে নানান ধরনের সমস্যা হয়, আসলে কোনো সমস্যা নাই, আমরা সিস্টেমটা বোঝেন না এই কারণেই সমস্যা মনে হয়। এটা হলো আমাদের অ্যাপের যে ইন্টারফেসটা সেটা আর কি। দেখেন একদম শুরুর দিকে এরকম দেখায়, এখানে এই যে আর্কাইভ এক্সাম আছে, লাইভ এক্সাম আছে, তো এখানে আছে নোটস আছে, এখানে রয়েছে মাই রেজাল্ট। তো যদি যে পরীক্ষাগুলো রেগুলার আমরা পেজের মধ্যে দেই বা রুটিনে দেওয়া আছে যে যেদিন যে পরীক্ষাটা হবে সেগুলো সবগুলো আপনারা পাবেন এই লাইভ এক্সামের মধ্যে। তো লাইভ এক্সামের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন তখন দেখেন এই যে লাল চিহ্ন দ্বারা দেখায়, এখানে 1 যদি দেখায় তার মানে এখানে একটা লাইভ এক্সাম চলছে। তারপর যদি 80 দিনে বিশেষ প্রস্তুতি, এখানে 2টা দেখাচ্ছে, তার মানে এখানে 2টা লাইভ এক্সাম চলছে। তারপর মডেল টেস্ট বিসিএস, তার মানে 200 নম্বরের মডেল টেস্ট, এই মডেল টেস্টটা কিন্তু 200 নম্বরের হচ্ছে, এটা প্রতিদিন একটা করে হয়। তারপর এগুলো 50 নম্বরের পরীক্ষা হয়, আর এইটা হলো 100 নম্বরের পরীক্ষা হয়। এই যে এটিও পরীক্ষার জন্য এক্সাম চলছে, 35,000 প্রশ্ন পাঠের প্রশ্নটা লাইভে কিছুক্ষণ পর যাবে। আমরা ইতিমধ্যে নোট দিয়েছি, কম্পিউটারে নোট দেওয়া হয়েছে, 3টা এক্সামে নোট দেওয়া হয়েছে। তারপর শিক্ষক নিবন্ধনে আমাদের কোর্স আসছে। এই সব কিছু আপনারা পাবেন মাত্র 1,000 টাকা পেমেন্টে।
তো আমরা একটা এক্সামের মধ্যে ঢুকে দেখি, ধরেন যে আমরা একটা এক্সামে ঢুকে, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা, যে মডেল টেস্ট বিসিএস। তো বিসিএস মডেল টেস্ট আমরা ঢুকলাম, ঢোকার পর দেখাচ্ছে যে 15 নম্বর মডেল টেস্ট, তার মানে আরও 14টা মডেল টেস্ট কিন্তু হয়ে গেছে। সেটা পাবেন আর্কাইভে, ওটা আমরা দেখাচ্ছি একটু পর। কোথায় পাবেন সেটা আমরা একটু পর দেখাচ্ছি। এখন আমরা দেখবো যে এই যে মডেল টেস্ট নাম্বার 15, যেটা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য, এই মডেল টেস্টটা ঢুকে দেখি আমরা। এখানে টাচ করলে দেখাবে যে 1 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ মূল পরীক্ষায় কিন্তু থাকে হলো 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। তো যেহেতু অ্যাপে পরীক্ষা দিচ্ছেন, সেই কারণে আমরা 20 মিনিট টাইম কম করে দিয়েছি। এই যে 200 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, এই স্টার্ট এক্সামে ক্লিক করলেই কিন্তু এক্সামটা শুরু হয়ে যাবে। তো এক্সামটা আমাদের শুরু হয়ে গেল। এখান থেকে এই যে আমাদের প্রশ্নগুলো এখানে রয়েছে, এই 200টা প্রশ্ন আছে। আপনি ঘরে বসে কিন্তু এই প্রিপারেশনটা নিতে পারছেন। আর আমাদের যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এক্সামটা শুরু হবে। ক্লাসটা হওয়ার সাথে সাথেই এক্সামটা শুরু হবে। তো আমি যে এক্সামটা, সাপোজ এক্সামটা আমি দিলাম, কয়েকটা দেওয়ার পর এই যে এখানে গিয়ে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার পর ইয়েস চাপতে হবে। তারপর আমার এক্সামটা দেওয়া হলো। তারপরেই দেখেন একটা অপশন আছে রেজাল্ট দেখুন। এই রেজাল্ট দেখুনে যদি আমরা টাচ করি, তাহলে এই ধরনের একটা জায়গায় নিয়ে আসবে। এই যে দেখেন 47তম মডেল টেস্ট দেখাচ্ছে। তারপর আমি এটা যে টাচ করি, যে সঠিক, আমি যতগুলো সঠিক দাগাইছি, সঠিককে টাচ করলে আমি সঠিকগুলো জানতে পারবো। তারপর হলো তারপর সঠিক প্রশ্নটা আমি দাগাইনি, এই কারণে শো করলো না। আর এখানে হলো ভুল প্রশ্ন, এখানে স্কিপ করা প্রশ্ন দাগাইলে আমরা সেটা পাবো আর কি। তারপর আমরা একটু ব্যাক করি। এটা হলো লাইভ এক্সামের ব্যাপার। এখন যদি আমরা আর্কাইভ এক্সামে আসি, এই যে আর্কাইভ এক্সামে টাচ করব, তো আর্কাইভ এক্সামে দেখেন আমি একটু আগে যেটা বলছিলাম, যে 47তম বিসিএস এর জন্য মডেল টেস্ট আজ 15 নম্বর চলছে, তার মানে 14টা আগে হয়ে গেছে। তো এই 14টা মডেল টেস্ট কিন্তু এই আপনি আর্কাইভের মধ্যে পাবেন। এই যে 14 নম্বর, 13 নম্বর, এই যে দেখেন এখানে খেয়াল করেন, এই যে 14 নম্বর, তারপর 13 নম্বর, 12 নম্বর, 11 নম্বর, 10 নম্বর, 9 নম্বর, সব কিন্তু সিরিয়ালি সাজানো আছে। আপনি সব কিছু কিন্তু এখানে দিতে পারবেন। আপনি কিন্তু অন্য কোনো জায়গায় দেখবেন যে আপনি যদি ইংরেজির একটা কোর্স করেন, হয়তো টাকা আলাদা ফি নেবে, ম্যাথের কোর্স করলে আলাদা ফি নেবে, তারপর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোর্স করলে আলাদা ফি নেবে, বাংলার কোর্সে আলাদা ফি নেবে, বিসিএস এর জন্য আলাদা, প্রাইমারির জন্য আলাদা, নিবন্ধনের জন্য আলাদা, মানে আলাদা ফি দিতে দিতে আপনার অস্থির অবস্থা। কিন্তু আমাদের এই সব কিছু কিন্তু একটা প্যাকেজের মাধ্যমে, মাত্র 1000 টাকায়, 1000 টাকার মধ্যে এত সার্ভিস। তারপর একটু আমরা যদি ব্যাক করি, দেখেন ধরেন যে এইখানে আমরা একটু দেখি যে প্রাইমারি পরীক্ষায় আপনি প্রিপারেশন নেবেন। তো দেখেন এইখানে প্রাইমারির সবগুলো প্রশ্ন কিন্তু দেওয়া আছে। এই যে প্রাইমারি জব সলিউশন বাটনে যাবেন, তো এখানে দেখবেন যে প্রাইমারির যতগুলো পরীক্ষায় প্রশ্ন হয়েছে যাবত সবগুলো এখানে দেওয়া আছে। আপনি যে কোনো একটার মধ্যে ঢুকে আপনি পরীক্ষা দিতে পারবেন। আগে তো প্রাইমারি 80 নম্বরে ছিল, এখন তো 75 নম্বরে হবে। তারপর ধরেন আপনার মন চাচ্ছে যে আপনি একটু ওইভাবে পরীক্ষা না দিয়ে প্রাইমারির সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা দেবেন, যেগুলো পরীক্ষা আসছে, সেক্ষেত্রে আপনি ঢুকবেন এইটাতে, প্রাইমারি টপিক ভিত্তিক জব সলিউশন। তাহলে আপনি এখানে যখন ঢুকলে দেখবেন যে আরেকটা কারবার, সেটা হলো যে যেমন গাণিতিক যুক্তি 2008, অর্থাৎ 2008 সালে গাণিতিক যুক্তি অংশ থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা কিন্তু আলাদা করা আছে এখানে। তারপর ধরেন ইংরেজি সাহিত্য প্রাইমারিতে 2005 থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সব কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তারপর ধরেন যে প্রাইমারিতে 2005 থেকে 2022 সাল পর্যন্ত এক কথায় প্রকাশ থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনি এখানে পাচ্ছেন। তার মানে প্রায় 58টার মতো এক কথায় প্রকাশ প্রশ্ন আসছে প্রাইমারিতে যাবত। তারপর বাংলা ভাষা ও সাহিত্য 2014 সালে যে পরীক্ষায় প্রশ্ন আসছে, বাংলা ভাষা সাহিত্য বলতে ব্যাকরণ এবং বাংলা সাহিত্য দুটো মিলে, তো 2014 সালে মোট 79টা প্রশ্ন আসছে। তো এইভাবে আপনি নানান স্টাইলে আমরা কিন্তু ভাগ করি। দেখেন হাজার হাজার প্রশ্ন কিন্তু এভাবে তৈরি করা আছে। আপনি একবার দিয়ে সারাটা দিন আপনি অ্যাপটা নিয়ে থাকতে পারছেন। আর এতদিন আমাদের তো ভিডিও ক্লাস অপশন ছিল না, এখন আমরা শুরু করছি। আমাদের ভালো ভালো টিচার ক্লাস নেবে এবং আমাদের টিচাররা সবাই দেখবেন যে চমৎকারভাবে আপনাদেরকে সার্ভিসটা দিবে ইনশাল্লাহ। তো আশা করা যায় আপনারা আমাদের প্রথম দিনের যে লাইভ সেশনটা ছিল সেটা এনজয় করছেন। আমরা আবারও সামনে ক্লাস নেব। আমরা একটু ম্যাথের টিচার মাহি একটু আসেন, ধরেন আমরা কিছু ম্যাথমেটিক্সের নিয়ে একটু কথাবার্তা বলি। যে ম্যাথমেটিক্স কিন্তু আমরা শুধু শর্টকাটে শেখাবো না, শর্টকাট শেখাবো, বেসিক শেখাবো, সবই শেখাবো। ওটাতে যান ওই ম্যাথগুলো টাইম ওয়ার্ক। আচ্ছা, এই যে ম্যাথমেটিক্স আমরা যদি ঢুকি এখানে, এই যে আর্কাইভ এক্সাম,
এই যে দেখেন এখানে ম্যাথমেটিক্স আমরা ঢুকে গেলাম। এই যে অঙ্কগুলো আছে, এই সবগুলো অঙ্ক আমরা আপনাদের কিন্তু শেখাবো বিভিন্ন টপিক ধরে ধরে ধরে, এই যে সবগুলো প্রত্যেকটা জিনিসে শর্টকাট এবং বিস্তারিত। তো মাহি, তো এটা মানে শুধু কি শর্টকাট যদি আমরা শেখাই তাহলে কি স্টুডেন্টের খুব লাভ হবে? না, শর্টকাটের পাশাপাশি আমাদের বোর্ড শিখতে হবে, যেহেতু এখন Written। ম্যাক্সিমাম এক্সামে রিটেন পরীক্ষা হচ্ছে, সেই জন্য রিটেনের পাশাপাশি আমাদের শর্টকাটও শিখতে হবে। রিটেনটা আগে শিখতে হবে ভালো করে, রিটেন ভালো করে শিখলে শর্টকাট ইজিলি বানানো যাবে। মানে বেসিকটা আমাদের হ্যাঁ, শিখতে হবে, basic তাই না? শিখতে হবে আমরা একদম। বেসিকটাও শেখাবো, পাশাপাশি আমাদের শর্টকাটটাও শিখবো। তো আমাদের ধারণা যে ম্যাথমেটিক্সের আপনারা অসংখ্য ক্লাস পাবেন, এবং আগামীকাল থেকে অনেকগুলো আমরা শর্ট অনেক রিলস বানাইছি, শর্টস বানাইছি। তো সেই শর্টসগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আপনাদের খুব এনজয় করবেন আর কি। আমরা মোটামুটি 600টার মতো নিয়ম আপনাদেরকে শেখাবো, সবগুলো টপিক মিলে, অর্থাৎ একদম ধরেন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পাটিগণিতের বাস্তব সংখ্যা থেকে শুরু করে একবারে সময় ও স্রোত, টাইম, মানে এই ধরনের অঙ্কগুলো যেগুলো আছে, বীজগণিত যতগুলো আছে সবগুলো মিলে 600র মতো টাইপ আপনাদেরকে শেখাবো। এই 600টা টাইপ শিখলে দেখবেন যে আপনি ম্যাথের বস হয়ে যাবেন। তো শুধু ম্যাথ না, সবগুলো বিষয় সম্পর্কে একটা আমাদের স্লাইডগুলো দেখলে আপনারা অবাক হবেন যে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কাজ করবো, যাতে করে অল্প সময়ের মধ্যে হিউজ ইনফরমেশন আমরা দিতে পারি। তো মাহি, ইনশাআল্লাহ আমরা একটা ভালো সার্ভিস ইনশাআল্লাহ দিতে পারবো তো? একদম বেস্ট সার্ভিস পাবেন আপনারা, ম্যাথের ক্ষেত্রে কোনো ডাউট থাকবে না। যে কোনো এক্সামে ম্যাথ নিজে থেকে খুব দ্রুত এক্সামগুলো সলভ করতে এবং আমাদের পারবেন। এটা এক্সামটা, আমরা ক্লাসটা শেষ হবে হওয়ার সাথে সাথে আমাদের এক্সাম লাইভে যাবে। তার মানে আপনি ক্লাসটা শেষ করার 5 মিনিটের মধ্যে এক্সাম দিতে পারবেন। এটা আর কোথাও পাবেন না, শুধু আমাদের এখানেই পাবেন। তো আশা করা যায় আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হবেন তারা অনেক কিছু ভালো সার্ভিস পাবেন। আগামীকাল ইনশাল্লাহ আমরা আবার ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে আসবো, টানা 2 ঘন্টা আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস থাকবে আগামীকাল ইনশাল্লাহ। তো আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক মানে ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মনে করছি